আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড গতকালকে কিন্তু ১৬ সদস্যের একটা টি-20 স্কোয়াড দিল এবং এই স্কোয়াডটাই কিন্তু মূলত পাকিস্তান এবং ইউএইতে সফর করবে এবং পাকিস্তানে গিয়ে তারা ৫ টা টি-20 খেলবে ও ইউএইতে গিয়ে তারা ২ টা টি-20 খেলবে। টোটাল ৭ টা টি-20 র জন্য কিন্তু এই স্কোয়াডটা দেওয়া হয়েছে এবং এই স্কোয়াডে কিন্তু সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন শেখ মাহাদি। আর অধিনায়কের দায়িত্ব পালন করবেন হচ্ছে লিটন দাস। তবে লিটন দাস শুধু এই স্কোয়াডের এই ট্যুরটার জন্যই নয়, তাকে কিন্তু ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত আসলে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা যদি একটু স্কোয়াডটার দিকে তাকাই যে ১৬ সদস্যের স্কোয়াডে কারা রয়েছেন। প্রথমত ওপেনারদের মধ্যে কিন্তু রয়েছেন সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম। তো এর পাশাপাশি থার্ড ওপেনার হিসেবে নেওয়া হয়েছে পারভেজ হোসেন ইমনকে। তো এর পাশাপাশি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নাজমুল হোসেন শান্তকে নেওয়া হয়েছে। এখন নাজমুল হোসেন শান্তকে আসলে কেন নেওয়া হলো এটা আমার বোধগম্য নয়। কারণ হচ্ছে নাজমুল হোসেন শান্তর পারফরম্যান্স কিন্তু দেশের জার্সিতে খুব একটা ভালো নয়। পাশাপাশি তার যে স্ট্রাইক রেট সেটা কিন্তু বর্তমান ক্রিকেটের সাথে একবারেই বেমানান। তো পাশাপাশি আপনি যদি দেখেন তার বিপিএলটাও কিন্তু খুব একটা ভালো যায়নি। আসলে তাকে কেন এই স্কোয়াডের সাথে রাখা হলো এটা আসলে আমার কাছে মনে হয় যে একটু পার্সিয়ালিটি করা হলো কিনা। তো পাশাপাশি আপনি দেখবেন যে আসলে এর পরে যে স্কোয়াডের সদস্যরা রয়েছেন তাদের মধ্যে লিটন দাস রয়েছেন। পাশাপাশি তাওহিদ হৃদয়কে রাখা হয়েছে এবং আপনি যদি দেখেন 360 বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে যাকে বলা হয় তাকে রাখা হয়েছে শামীম পাটোয়ারিকে। এরপরে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে কিন্তু রাখা হয়েছে জাকের আলী অনিককে। এর পাশাপাশি অলরাউন্ডারের কথা যদি চিন্তা করেন তাহলে কিন্তু শেখ মাহেদী অলরাউন্ডার হিসেবে খেলবেন এবং রিশাদ হোসেন যিনি কিন্তু রিস্ট স্পিন করতে পারেন, পাশাপাশি স্লগে ভালো ব্যাটিং করতে পারেন। আর লেফট আর্ম স্পিনার হিসেবে রয়েছে কিন্তু তানভীর ইসলাম। এর পরবর্তী ৫ টা স্পট হচ্ছে পেসারদের জন্য রাখা হয়েছে এবং পেসারদের মধ্যে কিন্তু নাহিদ রানা রয়েছেন এবং হাসান মাহমুদকে রাখা হয়েছে যিনি কিনা ওয়েস্ট ইন্ডিজ সফরে কিন্তু খুব ভালো বোলিং করেছেন টি-20 তে এবং তার পুরস্কার স্বরূপ তাকে কিন্তু এই স্কোয়াডের সাথে রাখা হয়েছে। এর পাশাপাশি আরো যদি ৩ টা স্পটের কথা বলেন তাহলে কিন্তু দেখতে পারবেন আ মুস্তাফিজুর রহমানকে কিন্তু এই স্কোয়াডে ডাকা হয়েছে। কারণ তিনি কিন্তু ইনজুরিতে পড়ার পরে কিন্তু বিপিএল দিয়ে তিনিও কামব্যাক করেছেন। আর পাশাপাশি আরো যদি ২ টা স্পটের কথা বলেন শরীফুল ইসলামকে কিন্তু এই স্কোয়াডে ব্যাক করা হয়েছে। শরীফুল কিন্তু অনেকদিন ধরে ইনজুরিতে ছিলেন। এরপর বিপিএল খেলেছেন। বিপিএল থেকে কিন্তু তাকে কিন্তু আবার স্কোয়াডে ডাকা হলো। তা ৫ নাম্বার পজিশন হচ্ছে তানজিম সাকিবের। তানজিম সাকিবও কিন্তু এই স্কোয়াডের সাথে যুক্ত হয়েছেন। তো আমার মনে হয় যে এই স্কোয়াডটা নিয়ে কিন্তু কিছু জায়গায় প্রশ্ন থেকেই যায়। যেমন ওপেনিং এ সৌম্য সরকারকে কিন্তু বারবার জাতীয় দলে ডাকা হচ্ছে এবং তার পারফরম্যান্স কিন্তু খুব একটা ভালো নয়। তো সেখানে কিন্তু এবারে বিপিএল এ কিন্তু নাঈম শেখ খুবই ভালো করেছেন কিন্তু তাকে এই স্কোয়াডের সাথে রাখা হয়নি। তো আমার মনে হয় এই ওপেনিং এ এই ব্লেন্ডারটা করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর পাশাপাশি আপনি যদি দেখেন এই স্কোয়াডে কিন্তু নাজমুল হোসেন শান্তকে রাখা আছে। নাজমুল হোসেন শান্তর পারফরম্যান্সই নাই। আপনি যদি দেখেন নাজমুল হোসেন শান্তর রিসেন্ট পারফরম্যান্স দেশের হয়ে এবং বিপিএল এ কিন্তু খুব একটা ভালো করতে পারেনি। তবুও তাকে এই স্কোয়াডের সাথে রাখা হয়েছে। শান্তর জায়গায় যারা বিপিএল এ ভালো করেছিলেন, ইয়াসির চৌধুরী রাব্বি ভালো করেছিলেন, পাশাপাশি মাহিদুল ইসলাম অঙ্কন ভালো করেছিলেন। এদের মধ্যে কাউকে হয়তোবা যদি আমরা স্কোয়াডে দেখতে পেতাম তাহলে হয়তোবা স্কোয়াডের নিয়ে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো হয়তোবা অনেকটাই কমে যেত। এখন যাই হোক এই স্কোয়াডটা যেহেতু হয়েছে এবং এই স্কোয়াডটাই শেষ পর্যন্ত পাকিস্তান এবং ইউএই সফর করছে এবং হয়তোবা এই স্কোয়াডের এই সফরের পরবর্তী সময়গুলোতে কিছুটা হলেও চেঞ্জ আসতে পারে আমার মনে হয়। তো যাই হোক এখন দেখা যাক বাংলাদেশ ইউএই এবং পাকিস্তান সফরে কি করে। তারপরে হয়তোবা অন্য ডিসিশন আসলেও আসতে পারে।